আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিত্র। দীর্ঘ ২১ বছর পর রংপুরের পীরগঞ্জে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে তিনি পীরগঞ্জ উপজেলার বাবনপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করবেন। এ সময় তিনি শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেবেন এবং তাদের প্রতি সমবেদনা জানাবেন। কবর জিয়ারত শেষে বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির এই শীর্ষ নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শহীদ আবু সাইদের আত্মত্যাগ ও তারেক রহমানের এ সফর রংপুর ৬ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। জামায়াত ইসলামী ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নারীদের নিয়ে জামাত আমিরের বক্তব্য বিভ্রান্তি ও সংশয় তৈরি করছে। সকালে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, জামায়াতের মধ্যে গোপন পরিকল্পনা বা মাস্টার প্ল্যান রয়েছে, যা বাস্তবায়নের জন্য পরিকল্পিতভাবে সংশয় তৈরি করছে। জামায়াত দেশটাকে কোথায় নিয়ে যেতে চায় সে প্রশ্নও তোলেন রিজভী। তিনি বলেছেন যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন তারা ক্ষমতায় যেতে পারলে। আবার আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে দেখছি যে তিনি বলছেন না, এই ধরনের কথা আমরা বলিনি, আমি অন্যভাবে বলেছি। হয়তো তাদের নিজেদের ভিতরে কোনো গোপন পরিকল্পনা রয়েছে, কোনো মাস্টার প্ল্যান রয়েছে, যেটি তারা বাস্তবায়ন করার জন্যই ইচ্ছাকৃতভাবে কনফিউশন তৈরি করছেন, সংশয় তৈরি করছেন জনমনে। ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার কথা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা ১১টায় ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচিত জনসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের সব জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। এছাড়া জামাত ক্ষমতায় গেলে ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের আশ্বাস দেন তিনি। এর আগে সকাল থেকে হাজারো নেতাকর্মী জনসভা মাঠে উপস্থিত হন। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে পাকিস্তানি আধিপত্যবাদী শক্তির গোলামিতে মানুষ থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারে বের হওয়ার আগে রংপুরের স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গণভোটের দোহাই দিয়ে সংস্কারের নামে মূলা ঝুলিয়ে ক্ষমতায় থাকতে চায় সরকার। এর ফলে দেশ শাসনের নামে সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের বিস্তার ঘটাবে বলেও আশঙ্কা করেন তিনি। আর নির্বাচন ঘিরে শেষ সময়েও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। ভোটের মাঠে জামাত বিএনপি সর্বোচ্চ সুবিধা ভোগ করছে বলেও অভিযোগ করেন জি এম কাদের। কম্পেয়ার করতে চান, এখন ওর চেয়েও খারাপ নির্বাচনের দিকে যাচ্ছি বলে আমার আশঙ্কা। আরেকটি বড় জিনিস, সব দলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। আমরা এখানে সব দলকে সমান সুবিধা দেওয়া হচ্ছে না বলে আমরা অভিযোগ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারে সরগরম রাজধানী। সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা, গ্যাস সংকট দূর করা সহ নানা সংকট সমাধানের আশ্বাসও দিচ্ছেন। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা প্রার্থী ভোটারদের। ধানমন্ডিতে ভোটের গাড়ি উদ্বোধন করেন ঢাকা 10 আসনে 11 দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। নিজ আসনে গাড়ি নিয়ে প্রদক্ষিণ করেন তিনি। এর আগে জানান, হ্যাঁ ভোটের পক্ষে এই গাড়ি নিয়ে প্রচার চালাবেন তারা। ঢাকা 4 আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন নিজ এলাকার 60 নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ ও মিছিল করেন। নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। আমি নির্বাচিত হলে প্রধানতম একটি কাজ থাকবে যে আমাদের এলাকার যত গ্যাসের যে সঞ্চালন লাইনগুলি আছে অতি দ্রুততার সাথে প্রতিস্থাপন করতে হবে। এছাড়া আমাদের এলাকায় মাদক এবং সন্ত্রাসীদের আখড়া হিসেবে পরিচিত, আমি জিরো টলারেন্স নীতিতে তাদেরকে নির্মূল করব। জনগণকে উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে দেশ থেকে ইনশাআল্লাহ চাঁদাবাজ উৎখাত হবে। এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতি উৎখাত হবে।
আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দর্শক, ঢাকা ৭ আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, নির্বাচনী গণসংযোগে প্রার্থীরা ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন আর ভোটাররা কি বলছেন জানাবেন। মিতু, আসলে ভোটারদের কথা দিয়ে যদি শুরু করি, ভোটাররা চান একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, তারা যাতে সুন্দর মতো ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেই প্রত্যাশায় কিন্তু ভোটারদের। আর প্রার্থীরা কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা নির্বাচিত হতে পারলে কি ধরনের উন্নয়ন করতে চান, কি কাজ করতে চান, সেই বিষয়গুলো মূলত তুলে ধরে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আজ যেহেতু শুক্রবার, নামাজের সময় হয়ে এসেছে, বেশিরভাগ প্রার্থী কিন্তু বিভিন্ন মসজিদে তারা নামাজে চলে যাবেন এবং সেখানে নামাজ আদায় করে নামাজের পরে তারা আবার গণসংযোগে বের হবেন এবং প্রার্থীরা ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তারা তাদের ভোট প্রার্থনা করবেন। আমরা এখন আছি ঢাকার ৭ আসনে। এটা মূলত পুরান ঢাকার অন্যতম বাণিজ্যিক এলাকা। এই আসনটিতে মূলত ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩.৫ লাখের মতো ভোটার রয়েছেন এই আসনটিতে এবং লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর, কোতোয়ালির আংশিক নিয়ে এই আসনটি গঠিত। এখানকার বেশিরভাগ ভোটারদের চাওয়াই কিন্তু চাঁদাবাজ মুক্ত যাতে থাকে, যেহেতু ব্যবসায়িক এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তারা চান যে কোনো ধরনের চাঁদা না দিয়ে সুন্দর মতো তাদের ব্যবসা প্রতিষ্ঠান যেন পরিচালনা করতে পারে সেই প্রত্যাশা করেন এবং প্রার্থীরাও কিন্তু সেই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে সুন্দর মতো তারা ব্যবসা করতে পারবেন, রাস্তাঘাটের উন্নয়ন করবেন। এই বছর যেহেতু গ্যাসের বেশি সমস্যা, প্রতিটি প্রার্থীর কাছ থেকে কিন্তু আমরা সেই আশ্বাস পাচ্ছি যে তারা যেন গ্যাসের সমস্যার সমাধান করতে পারবে। তো সব মিলিয়ে বলা চলে যে সুন্দর মতোই প্রচার প্রচারণা চলছে এবং পরবর্তী সংবাদের মাধ্যমে হয়তো বা আরেকটি আসনের সেইখানকার পরিস্থিতি আমরা জানিয়ে দিতে পারবো। মিতু। জি সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রচারণার খবর জানাতে ঢাকা ১৬ আসন থেকে জানাচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকছে কিনা আর প্রার্থীদের কোনো অসন্তোষ আছে কিনা জানাবেন। জি মিতু, কিছুক্ষণ আগে ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক কিছুক্ষণ আগে এখানে সভা করেছেন এবং তিনি আমাদের মাঝে আছেন। ইতিমধ্যে তিনি বলেছেন যে এখানে যে প্রচারণা চালাচ্ছেন তাতে তিনি মোটামুটি সন্তুষ্ট এবং পরিবেশ নিয়েও নির্বাচন নিয়ে সন্তুষ্ট। কিন্তু তিনি একটা কথা বলেছেন যে একটি দলের প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার সংগ্রহ করছেন এবং তারা বিভিন্ন ধর্মীয় প্রলোভন দেখাচ্ছেন ভোটারদের কাছে টানার জন্য। আমরা এখানে ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হককে পেয়েছি, আমরা একটু তার সঙ্গে সরাসরি কথা বলছি। যে আমিনুল ভাই, আমরা জানি যে আপনি ১৬ আসনে নির্বাচন করছেন, আসলে আপনি কি সমতল মাঠ দেখছেন কিনা, লেভেল প্লেইং ফিল্ড বা কোনো অভিযোগ আছে কিনা আপনার? দেখেন, আমি এই এলাকার সন্তান, আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি। এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে আমার যোগাযোগ চলাচল রয়েছে। আমি দীর্ঘদিন ধরে এই এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং এখন পর্যন্ত আমি আল্লাহর রহমতে সার্বিকভাবে সকলকে সাথে নিয়ে, এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে আমি শান্তিপূর্ণভাবে আমাদের প্রচারণা চালাচ্ছি। আল্লাহর রহমতে কোনো প্রকার কোনো সমস্যা নেই এবং আশা করি আগামী ১২ তারিখের আগ পর্যন্ত, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আশা করছি ইনশাল্লাহ। কারণ আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমি আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া আছে যে কারো কোনো উস্কানিতে কেউ যাতে পা না দেয় এবং সহনশীল এবং ধৈর্যশীল আচরণ করে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়েরও ঠিক একই নির্দেশনা রয়েছে। আমি এই জায়গা থেকে শুধু একটি কথা বলতে চাই, যেটি আমি কিছুক্ষণ আগে বলেছি, যে আমি দেখেছি যে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রত্যেকটি, বিশেষ করে যারা অসহায় মানুষ, তাদের ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে এবং তাদেরকে বলছে যে আমরা আপনাদেরকে টাকা দিব, আমাদের মার্কায় ভোট দিবেন, এইভাবে তারা, এবং এইটার ভিডিও রেকর্ডিংও আমার কাছে রয়েছে এবং পাশাপাশি তারা এনআইডি নাম্বার নিচ্ছে। আমার কথা হচ্ছে যে নির্বাচন সামনে, সে নির্বাচনে তো এনআইডি নাম্বার প্রয়োজন হয় না, তাহলে তারা কি উদ্দেশ্যে তারা এনআইডি নাম্বারটা নিচ্ছে? এবং আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী তারা এই এনআইডি দিয়ে তারা জাল এনআইডি কার্ড বানিয়ে তারা জাল ভোট দেওয়ার একটি পরিকল্পনা করেছে এবং তাদের আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে যেগুলোতে আমরা সতর্ক রয়েছি, যাতে দীর্ঘ ১৭ বছর আমরা অপেক্ষায় রয়েছি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে এবং সেই নিরপেক্ষ নির্বাচনকে ব্যাহত যাতে তারা করতে না পারে সে বিষয়ে আমি এবং আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছি, তাদেরকেও বিষয়গুলো অবগত করেছি যাতে তারাও সতর্ক থাকে এবং আমি স্পষ্ট বলেছি যে যদি কোনো জামাতের কেউ কিংবা অন্য কেউ যদি কারো বাসায় গিয়ে এনআইডি নাম্বার
কিংবা তাদের কাছে বিকাশের নাম্বার চায়, তাকে ধরে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন দিয়ে তাদেরকে যাতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এইভাবে আমি কিন্তু তাদেরকে একটি নির্দেশনা দিয়ে রেখেছি। জি ধন্যবাদ। জি আপনি তো দেখছিলেন যে এখানে ধানের শীষের 16 আসনের প্রার্থী আমিনুল হক উনি কিন্তু সমতল মাঠের কথা বলেছেন এবং এখন পর্যন্ত কোনো সমস্যা দেখেনি। জি শামীম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব। রাজধানীর মুগদা হাসপাতালের সামনে থেকে অপহৃত শিশুকে উদ্ধার ও মূল অভিযুক্ত চান মিয়া সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সংস্থাটি জানিয়েছে 3 বছরের শিশু হিসানকে গায়েবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত বুধবার দুপুর 1টার দিকে মুগদা হাসপাতালের গেটের বাইরে থেকে শিশুটিকে নিয়ে উধাও হয় এক ব্যাটারির রিকশা চালক। বাচ্চাকে রিকশায় বসিয়ে রেখে পানি কিনতে দোকানে গেলে রিকশা চালক বাচ্চাকে নিয়ে চলে যায়। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব। বাজারে পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে। সেই সঙ্গে দাম কমেছে আমদানি করা নাজিরশাইল চালের। অন্যদিকে দাম বেড়েছে ছোট দানার মসুর ডাল, লেবু ও পোলাওয়ের চালের। দাম বেড়ে মসুর ডাল 150 থেকে 160 টাকা, পোলাওয়ের চাল 140 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে মিনিকেট চাল আগের দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে, আর নাজিরশাইল চাল আমদানি বেড়েছে, ফলে এ ধরনের চালের দামও কমেছে। এছাড়া কয়েক সপ্তাহ থেকে কিছুটা চড়া দামে স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগির দাম। আমদানি যদি আরো বেশি হয়, ছোলা, খেসারি, ডাবলি, তাহলে আরো দাম কমবে। তেল, আটা বা আমাদের যে নিত্য প্রয়োজনীয় ডাল, ওইগুলোর দাম একটু বেশি। কাঁচা মরিচের দাম তো 100 টাকা, আনসিজনে আমরা 100 টাকা 80 টাকা কিনি, তো সিজনে 100 টাকা। পৌষ মাঘ মাসের পরে চালের বাজারটা একটু বাড়ে, কারণ এইটা সিজনে একবার ওঠে, বৈশাখে। অত বাইরের থেকে মাল আমদানি হচ্ছে না, এই জন্য বড় বড় ব্যবসায়ীরা একটু সুযোগ নিচ্ছে আর কি। এই মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।